সামনে পিছনে ডান বাম থেকে কবরটা আবার চেপে ছোট হয়ে যায়। আমরা একাধিকবার কবর খুঁড়েছি, কিন্তু প্রত্যেকবার একই দৃশ্য। আমরা ক্লান্ত হয়ে গেছি, আমাদের পক্ষে আর কবর খোঁড়া সম্ভব নয়। আজকের সত্য ঘটনাটি রাজবাড়ী জেলা সদরের বিনোদপুর হাফেজিয়া মাদ্রাসার ইমাম রেজাউল সাহেবের সাথে ঘটেছিল। ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন মোহাম্মদ সজীব রাজবাড়ী থেকে। প্রতি সপ্তাহে নতুন নতুন সব সত্য ও কাল্পনিক ভূতের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে এবং পাশের বেল বাটনটি প্রেস করে অল বাটনে প্রেস করুন, যাতে করে নতুন ঘটনা আসা মাত্রই আপনি তা দেখতে পান। তো চলুন আজকের ঘটনাটি শুরু করি। ঘটনাটি ঘটেছিল 1998 সালে। তখন মাদ্রাসায় ছাত্রদের থাকার ব্যবস্থা তেমন ভালো ছিল না, তাই মাদ্রাসার কিছু ছাত্র রাতের বেলা ইমাম সাহেবের সাথে মসজিদেই ঘুমাতো। ঘটনার দিন রাত প্রায় 12টার দিকে মসজিদের দরজায় কে যেন কড়া নাড়ে। রেজাউল ভাই, দরজাটা খুলুন। ইমাম সাহেব দরজাটা খুলে দেখলেন তারই প্রতিবেশী। ইমাম সাহেব, আমার এক আত্মীয় মারা গেছে, আপনি একটু চলেন, তাকে ভোরের আগেই দাফন করতে হবে। ভোরের আগে মানে? এত তাড়াহুড়া কেন? আপনি গেলেই ব্যাপারটা বুঝতে পারবেন। কি আর করা, মানুষের উপকার করাই যে তার কাজ। তখন ইমাম সাহেব লোকটির সাথে রওনা দিলেন। 5 থেকে 10 মিনিটের পথ। সেখানে পৌঁছে দেখলেন তাদের বাড়ির প্রত্যেকটা ঘরের দরজা জানালা বন্ধ। ইমাম সাহেব চিন্তা করলেন, কি ব্যাপার, মরা বাড়িতে তো অনেক লোক থাকার কথা, কিন্তু এখানে কেবলমাত্র 3টে লোক আর মাত্র 4টি চেয়ার রাখা ছিল উঠানে। ইমাম সাহেব ভাবলেন হয়তো তাকে মেরে ফেলার জন্য বা কোনো ক্ষতি করার জন্য এখানে তাকে নিয়ে আসা হয়েছে, কারণ তখন মাদ্রাসার জমি সংক্রান্ত বিষয় নিয়ে বেশ ঝামেলা চলছিল, আর মাদ্রাসাটি ছিল ইমাম সাহেবদের। এই ভেবে ইমাম সাহেব দৌড় দিতে যাবেন, ঠিক তখনই ওই 3 জনের মধ্যে একজন বলেন, ইমাম সাহেব, আপনার ভয় পাবার কোনো কারণ নেই। আপনি এখানে এসে লাশটি দেখেন, তারপর বিষয়টি বুঝতে পারবেন। ইমাম সাহেব দেখলেন লাশটি একটা ঘরের বারান্দায় খাটিয়ার উপর শোয়ানো এবং সাদা কাপড় দিয়ে মুখটি ঢাকা। ইমাম সাহেব চলেন, আমরা লাশের গোসল করানোর ব্যবস্থা করি। গোসল করার পানি গরম করা আছে, চলেন তাড়াতাড়ি। ইমাম সাহেব যখনই লাশের উপর থেকে কাপড়টা সরালেন, সাথে সাথে ইমাম সাহেবের চোখ ভয় ও বিস্ময়ে ভরে গেল। এমন ভয়ঙ্কর ও মর্মান্তিক দৃশ্য দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। লাশটার মুখটা আর মানুষের মতো নেই, এটা শুয়োরের মুখের রূপ ধারণ করেছে। ইমাম সাহেব এটা দেখে এক ধাপ পিছনে সরে যায় আর বলে, এই লাশ আমার পক্ষে গোসল করানো সম্ভব নয়। ইমাম সাহেব, এই জন্যই আমরা বাড়ির মহিলা ও ছেলে মেয়েদের অন্যত্র পাঠিয়ে দিয়েছি, কারণ তারা এই লাশ দেখলে ভয় পাবে। আর এই জন্যই আমরা চাচ্ছি যে লাশটি ভোরের আগেই দাফন করতে, কারণ সকালে লোকজন যদি জানতে পারে যে লাশের মুখ বিকৃতি হয়ে গেছে, তাহলে সবাই দেখতে আসবে। সে যতই খারাপ হোক না কেন, আমাদের উচিত তার সঠিকভাবে দাফনের ব্যবস্থা করা। এই ব্যাপারে আপনি একটু আমাদের সাহায্য করলে খুব ভালো হয়। তখন ইমাম সাহেব তাদের কথায় রাজি হলেন। লাশটিকে গোসল করানোর পর সাদা কাফন পরানো হলো। তখন ইমাম সাহেব বললেন, চলুন আমরা কবরস্থানে যেয়ে সেখানেই জানাজা করে তারপর তাকে দাফন করব। কবরস্থানটি ছিল রাজবাড়ী জেলা সদর থেকে প্রায় আধা কিলোমিটার দূরে পূর্ব দিকের লোকশেড গ্রামে। গ্রামটির বেশিরভাগ জায়গায় সরকারি রেলের জায়গা। এই এলাকাটিতে বিভিন্ন প্রকার গাছগাছালিতে জঙ্গলের সৃষ্টি করে রেখেছে। 1971-এর যুদ্ধের সময় পাক বাহিনীরা বাঙালিদের মেরে এবং পরবর্তীতে বাঙালিরা পাক সেনাদের মেরে ওই লোকশেড গ্রামের কবরস্থানের আশেপাশেই রেখে যেত। দিনের বেলাতেও ওই কবরস্থানের আশেপাশে যেতে
গা ছমছম করে ওঠে। কবরস্থানে যাওয়ার পর প্রথমে ইমাম সাহেব নতুন কবরটি পরিদর্শন করতে গেলেন। কবরটি দেখেই তিনি ধমকের স্বরে যারা কবরটি খুঁড়তেছিল তাদেরকে বললেন, তোমরা তো অনেক আগে থেকেই ভালো কবর খুঁড়ো, তোমাদের তো জানার কথা কবরের মাপ কেমন হওয়া উচিত, কিন্তু তোমরা কবর এত ছোট করে কেটেছো কেন? এটা কি কোনো বাচ্চার কবর? যেন মনে হচ্ছে 2-4 বছরের শিশুর কবর এটি। তখন কবর খোঁড়ার লোকেদের মধ্যে একজন বলে, হুজুর, আপনি কবরের উপর মাটির দিকে তাকান, এখানে দেখেন মাটির টিভি হয়ে গেছে। আসলে ঘটনাটা কি একটু খুলে বলো তো? আমরা ঠিক মাপ মতোই কবর খুঁড়েছিলাম, কিন্তু যখন কবর খোঁড়া শেষ হয়ে আমরা উপরে উঠে আসি, হঠাৎ দেখি কবরটা ডানে বামে সামনে পিছনে থেকে কবরটা চেপে ছোট হয়ে আসে। তারপর আমরা কবরটা আবার খুঁড়ি। কিন্তু আবার দেখি সামনে পিছনে ডান বাম থেকে কবরটা আবার চেপে ছোট হয়ে যায়। আমরা একাধিকবার কবর খুঁড়েছি, কিন্তু প্রত্যেকবার একই দৃশ্য। আমরা ক্লান্ত হয়ে গেছি, আমাদের পক্ষে আর কবর খোঁড়া সম্ভব নয়। এবার ইমাম সাহেব নিজেই নেমে কবর খোঁড়া শুরু করলেন। কবর খোঁড়া শেষ হতেই তিনি কবর থেকে উঠে পড়লেন, কিন্তু আগের মতো কবরটি আর ছোট হচ্ছে না। সবাই একটু আশ্বস্ত হয়। এবার লাশটির জানাজা সম্পূর্ণ করা হলো, কিন্তু জানাজা শেষ করে কবরের কাছে এসেই সকলে একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল, কারণ কবরটি আবারও ছোট হয়ে গেছে। কবরের মাপ সঠিক না হওয়ার কারণে লাশটিকে কবরের ভেতর রাখা সম্ভব হচ্ছিল না। ফলে বাধ্য হয়ে ইমাম সাহেব লাশের হাঁটু ভাঁজ করে কবরের ভিতর রেখে দেন। কবরের উপরে প্রথমে বাঁশ বিছানো হয়। বাঁশ বিছানোর পর যখনই একটা চাটাই বিছানো হয়েছে, হঠাৎ করে কবরের ভেতর থেকে একটি অদ্ভুত শব্দ সবার কানে ভেসে আসলো। এই শব্দ যখনই কবরের উপরের লোকেরা শুনতে পেল, সাথে সাথে যে যার শক্তি দিয়ে সর্বসাকুল্যে দৌড়ে অনেক দূরে সরে গেল। ইমাম সাহেব চিন্তা করলেন, এখন তিনিও যদি ভয় পেয়ে যান তাহলে দাফনের কাজ তো অপরিপূর্ণই থেকে যাবে। তখন তিনি সবাইকে বললেন, আসলে রাতের বেলা তো আমরা হয়তো ভুল কিছু শুনেছি, আমাদের শোনার ভুল হয়েছে। চলো আমরা সবাই গিয়ে দাফন কার্য সম্পূর্ণ করে আসি। ইমাম সাহেবের কথায় সবাই একটু সাহস পায় এবং তারা খুব দ্রুততার সাথে কবরের উপর মাটি দিয়ে চলে আসে। পরবর্তীকালে ইমাম সাহেব খোঁজ নিয়ে জেনেছিলেন যে ওই লাশটার মুখ বিকৃতি হওয়ার কারণ হলো লোকটা প্রচুর পরিমাণে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর চর্চা করত এবং বিভিন্ন জায়গা থেকে লোক তার কাছে আসতো এবং সে টাকার বিনিময়ে ওই সব লোকেদের কাজগুলো করে দিত। তার 2টি ছেলে ছিল যারা কিনা ছোট বয়সে মারা যায় এবং পরবর্তীকালে তার স্ত্রীও মারা যায়, কিন্তু ওই লোকটি মৃত্যুর আগ পর্যন্ত কালো জাদুর কাজ চালিয়ে গিয়েছিল।